আমরা যতটুকু প্রাথমিক তদন্তে জেনেছি, তার এই মাদক ব্যবসায়ী তার ইনকামের একমাত্র উৎস। মহামান্য আদালতের কাছে জানাবো যে আসামি এই ল্যাংড়া হওয়ার পরেও এত কিছু করে বেড়াচ্ছে, তার নামে 7টা মামলা আছে। সে অত্যন্ত সুচতুর একজন ব্যক্তি। দুটো গাড়ি আমরা উদ্ধার করেছি, দুটো গাড়ি তার অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতো। সে হেমায়তপুরে যে বাড়িতে থাকতো, সেই বাড়িতেও নিয়মিত এই গাড়িগুলো যেত। অথচ আমরা গাড়ি নাম্বার প্লেট দিয়ে সার্চ দিয়ে বিআরটিতে দেখলাম যে গাড়িগুলো অন্য নামে রেজিস্ট্রেশন। যে দুইজন ব্যক্তির নামে দুটো গাড়ি রেজিস্ট্রেশনকৃত, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা স্বীকার করেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এই দুটো গাড়ি রুবেল কিনে দিছে। তাছাড়াও রুবেলের যে আমরা হেমায়তপুরে যে বাড়িতে গেছি, আমি ভাষায় যদি বলতে হয় তো বলবো যে মোটামুটি একটা প্রাসাদের মতো অট্টালিকা সে বানাইছে। তার অন্য কোনো ইনকামের সোর্স নাই। আমরা যতটুকু প্রাথমিক তদন্তে জেনেছি, তার এই মাদক ব্যবসায়ী তার ইনকামের একমাত্র উৎস। বাড়িটাও অন্যজনের নামে। বাড়ির ওই এলাকায় সবাই জানে যে এটা স্বর্ণ ব্যবসায়ী একজনের বাড়ি, এবং বাড়ির মালিকও বলেছে। আমি বাড়ির মালিককে যখন বলেছি যে আপনার তো ইনকামের সঙ্গে এটা দিতে হবে, আমরা এটা লিখবো, তখন সে স্বীকার করেছে যে না, এই বাড়িটাও আসলে যদিও আমার নামে বাড়ি, কিন্তু দিয়েছে এটা রুবেলেরই বাড়ি করে। ব্যবসায়িক পার্টনার বলতেছে, ব্যবসায়িক পার্টনার। মানে আমার ধারণা যে রুবেল এই মাদক থেকে উপার্জিতকৃত অর্থ অন্যান্য জায়গায় বিনিয়োগ করছে, অন্যান্য ব্যক্তিদেরকে দিয়েও সে ব্যবসা করতেছে, অন্যান্য ব্যবসা করাচ্ছে। তা এগুলো আমরা সবই মাথায় নিয়েছি। আমরা প্রয়োজনে এটা দিয়ে সিআইডিতে মানি লন্ডারিং এর মামলার ব্যবস্থা করে সিআইডিতে আমরা আলাদাভাবে তদন্ত করব। না, সে তার বিরুদ্ধে অন্য মামলা ছিল, অন্য মামলা সে অ্যারেস্ট হয়েছিল, সে জামিনে আসছে। না, এই মামলাতে সে কেমন, এই মামলাতে সে ভিকটিম। দুটো গাড়ি, না দুটো, একটা প্রিমিয় গাড়ি, আর একটা প্রিমিয় যেটা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে, আর একটা ভক্সি, আর একটা লোহাগাড়াতে আটক আছে। লোহাগাড়াতে কয়েকদিন আগে আটক হয়েছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এরকমই জানা যায় যে কেউ বলে রিক্সা চালক ছিল, কেউ বলে যে সে টেম্পে। এই তথ্যটা আমার কাছে না হতে পারে। সেদিন যেভাবে করেছিল, আর একটু হলে হয়তো তাকে গ্রেপ্তারের জন্য, যেহেতু সে একটা হত্যা প্রচেষ্টার মামলা আসামি, আইনের হলে হয়তো আমাদের যদি নাগালের বাইরে চলে যেত, আমরা হয়তো তাকে গ্রেপ্তারের জন্য যে কোনো আইনগত ব্যবস্থা নিতাম, যে কোনো পদক্ষেপ নিতাম। এটা তো আইনই আমাদেরকে এইটুকু দিয়েছে, ক্ষমতা দিয়েছে। এটা আদালতের বিষয়। আমি মহামান্য আদালতের কাছে জানাবো যে আসামি এই ল্যাংড়া হওয়ার পরেও এত কিছু করে বেড়াচ্ছে, তার নামে 7টা মামলা আছে, এবং দেখেন যে সে একজন মানুষকে হত্যা করার চেষ্টা করেছিল। তাকে গ্রেপ্তারের জন্য আমরা 3 দিন যাবত দিন রাত, আমি বলবো যে দিন রাত পরিশ্রম করা হয়েছে। আপনারা জানেন যে আমি বর্ণনা দিলাম যে আমরা এখানে গেছি, ঢাকার বাইরে গেছি, গাজীপুরে গিয়েছি, তারপরে তাদের জন্য এই বেড়িবাঁধের উপর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা। তো এগুলো বিষয় নিয়ে মহামান্য আদালত যেরকম তার ল্যাংড়ার বিষয়টা দেখবে, আমাদের পরিশ্রমের বিষয়টা তারা এটা ওই বাপ্পি ছিল, বাপ্পির কথা বলেছে, ও নিজে ছিল, এটা বলেছে। আরো 2জন ছিল, এটা বলছে। আমরা এই মুহূর্তে তাদেরকে একটু আড়ালে রাখতে চাচ্ছি, দেখি আমরা গ্রেপ্তার করে জানাবো। এটা ওই যে কি অপরাধী হিসেবে চিহ্নিত করতেছি। এখানে কোনো রাজনৈতিক তকমা দিয়ে কেউ পার পাবে না। আপনারা জানেন, আপনি যেটা বললেন যে তার রাজনৈতিক এবং শীর্ষ সন্ত্রাসী 2 জায়গায় আছে, তার যোগাযোগ আছে, তারপরে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কাজে আমি মানে স্বার্থহীন কণ্ঠে বলতে চাই যে অপরাধের সঙ্গে যে জড়িত হবে, তার অন্য কোনো পরিচয় আমরা আমলে নেব না। আমরা তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। আলমগীরের সঙ্গে যেটা জেনেছি, 15 লক্ষ টাকার ভাগাভাগি। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তো 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি সেটা। আমরা তো কেবল ওদেরকে নিয়ে আসলাম, আরো 2টা মামলা হচ্ছে। তারপরে আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।